ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১০৭ জনের মৃত্যু। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান। মসুলের প্রায় ৫০টি এলাকা পুনর্দখলে ইরাকি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় অন্তত ৬১ বেসামরিক নাগরিক নিহত। এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম প্রচারের পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মিট রমনি। মন্ত্রিসভায় কট্টরপন্থীদের স্থান পাওয়ার আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০৭ জন। আহত হয়েছেন ১৫০ শতাধিক। ভোরে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পাখরায়নের কাছে পাটনা ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ইন্দোর থেকে পাটনা যাচ্ছিল ট্রেনটি। রোববার ভোর ৩টার দিকে মালাসার ও পুখরায়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনটির ১৪টি বগি। ট্রেনের S2 কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উত্তর মধ্যাঞ্চল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার। শীতাতপ নিয়ন্ত্রিত ৪টি বগিও লাইনচ্যুত হয়েছে। হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকুনি খায় ট্রেন। এতে আমার মাথা ট্রেনের মেঝেতে ধাক্কা লাগে। এখন পর্যন্ত আমার ৪ জন সহযাত্রী নিখোঁজ রয়েছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ছুটে গেছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারাও। ভারী সংখ্যা में एम्बुलेंस अभी मौजूद है। अब हमारा বেশ কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত বগি থেকে হতাহতদের বের করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বগি আরেকটি বগির সঙ্গে লেগে থাকায় উদ্ধারের প্রচন্ড বেগ পেতে হচ্ছে। एक और कोच बुरी तरह डैमेज है, वहाँ कुछ लोग फंसे हुए हैं। আহত যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বাকি যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নিহত পিছু স্বজনদের ৩.৫ লাখ এবং আহত ব্যক্তির জন্য ৫০,০০০ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহাদুর রহমান, সময় সংবাদ। রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। কেউ আশ্রয় নিচ্ছে পাহাড়ে, কেউ বা স্থানীয়দের কাছে, অনেকে আবার চলে যাচ্ছেন শরণার্থী ক্যাম্পেও। এদিকে IOM বলছে সমস্যা সমাধানে মিয়ানমারকেই উদ্যোগী হতে হবে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সময় সংবাদের ক্যামেরায় বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধভাবে এদেশে ঢুকে পড়ার দৃশ্য ধরা পড়ল। রাতের আধারে নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ ২০ জন। এরপর তারা পালিয়ে পাহাড়, সীমান্তের বাসিন্দা এবং কেউ কেউ শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। আর ভাই বোন ৫ জন না, মা বাপ ২ জন, ১১ জন। বস আছে যে ১২ জন আছে না। আর তো আগে কিছু মানুষ মারা ধরা না, মানে বেড়াইন্দ্র মারিয়ে গত নালা ফেলে মারি মিলিটারির মগ গলি ওরে গদ্দর বাঁ ফেলে বাদে শাসামান আগে নিতার গয় নৌকালের আসবেন বেশি কষ্ট করে আসেন। পুলিশে বেশি অত্যাচার করে, এখন আছে পুলিশে গুলি মার ঘর পুরা দিলে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় মিয়ানমারকেই উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন IOM এর কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে অনেক লোক সেখানে বাস্তুচ্যুত হয়েছে, কিছু কিছু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম যেটি প্রয়োজন সেটি তাদের মানবিক সেবাটা নিশ্চিত করা। মায়ানমারের নিজস্ব ভূখণ্ড এবং অভ্যন্তরীণ বিষয়, তারা যদি তাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করে তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকে না। সেনা অভিযানে ৬৯ জন রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে মিয়ানমার। তবে এদের সবাইকে সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটি। সময় সংবাদ, কক্সবাজার।
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা। বাংলাদেশের সীমানা খুলে দিলেই সমস্যার সমাধান হবে না, বরং মিয়ানমার সরকারকেই এ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সুনির্দিষ্ট হিসেব পাওয়া না গেলেও এই ভূখণ্ডে 2 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে মনে করা হয়। রোহিঙ্গা অনুপ্রবেশের ক্ষেত্রে সরকার কখনো শিথিল, কখনো কঠোর অবস্থানে থেকেছে। সম্প্রতি মিয়ানমার থেকে আবারও শত শত রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বাংলাদেশকে রোহিঙ্গাদের জন্য সীমানা খুলে দেবার আহ্বানকে সমস্যার সমাধান হিসেবে মানতে নারাজ দেশের সাবেক কূটনীতিকরা। এইভাবে উন্মুক্ত করে দেওয়াটা তো আর খুব সহজ ব্যাপার নয়। বাংলাদেশ একটা অত্যন্ত জনবহুল দেশ, সেখানে হঠাৎ করে বাইরে থেকে অনেক লোক এসে গেলে অবস্থাটা আরো জটিল হয়ে ওঠে। নজরদারিটা বাড়াতে হবে। বাংলাদেশকে সীমান্ত খুলে দেওয়ার কথা বলে বাংলাদেশকে এইটা আরও একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা আমি বলবো। সুতরাং সেখানে সীমান্ত খুলে দেওয়া বড় কথা নয়, সেখানে যেই কারণে মানুষরা প্রাণ ভয়ে পালিয়ে আসছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করে সেটার সমাধান করাটাই হচ্ছে আসল বিষয় জাতিসংঘের জন্য। এদিকে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে দেশের মধ্যে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি আরো বাড়াতে হবে বলে মনে করছেন তারা। মানবিকতার দিকটাও খেয়াল রাখতে হবে, নিরাপত্তা সেটার কথা খেয়াল রাখতে হবে। যাদেরকে আনডকুমেন্টেড মিয়ানমার ইজ ন্যাশনাল আমরা বলি সরকারিভাবে, তারা কিন্তু বাংলাদেশের এই কক্সবাজার এবং আশপাশের এলাকায় বিভিন্নভাবে আশ্রয় নিয়ে আছে। কাজে বাংলাদেশ এই ধরনের চাপের মুখে ইতিমধ্যেই আছে, কালেকটিভ পানিশমেন্টের মুখে পড়েছে। সে জায়গায় আমাদের বক্তব্য, আমাদের অন্তত নৈতিকভাবে আমাদের অবস্থানটাকে তুলে ধরা উচিত এবং বাংলাদেশের দিক থেকে এটা প্রতিবাদ করা উচিত। এই ইস্যুতে নৈতিক ও মানবিক দিকগুলো রাষ্ট্র হিসেবে সরকারের বিবেচনায় যেমন আনা উচিত, একই সঙ্গে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখারও পরামর্শ তাদের। মিয়ানমারের সাথে যেমন খুব জরুরি যোগাযোগ রক্ষা করা এবং এই ব্যাপারে আলাপ আলোচনা বজায় রাখা এবং কাজ করা, তাদেরকে অহেতুক ভয় পাইয়ে না দিয়ে বা শঙ্কিত না করে, এবং তারাও যাতে আমাদেরকে বারবার শঙ্কিত করে না তোলে সেই চেষ্টাটা বজায় রাখতে হবে। জাতিসংঘ নিজে ওখানে গিয়েই বলবে যে হ্যাঁ, এখানেই মানুষের জন্য নিরাপদ স্থান গড়ে তোলা হোক, এখানেই মানুষকে নিরাপত্তা দেওয়া প্রদান করা হোক। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে কাজ করে যাতে ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সব পর্যায়ে আলাপ আলোচনাটা বজায় রাখা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। 40,000 মানুষের সঙ্গে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন তার অন্যতম সমালোচক ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। রমনির সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত মার্চে ট্রাম্প প্রেসিডেন্টের পদের অযোগ্য উল্লেখ করে তাকে একজন অসৎ প্রার্থী বলে তীব্র সমালোচনা করেছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। শনিবার বিভিন্ন পদপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এদিকে এখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী সমাবেশে যোগ দেন শত শত মানুষ। শিকাগোর ফেডারেল প্লাজা থেকে অন্তত 200 মানুষ ট্রাম্প টাওয়ারের দিকে রওনা দেয় ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দিতে। একই দিন রাজধানী ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ করেছে অনেকে। ট্রাম্পের অভিবাসী এবং মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভের ছায়া দেখা গেছে থিয়েটারের জগতেও। নিউ ইয়র্কে আমেরিকান মিউজিক্যাল হ্যামিল্টন মঞ্চস্থের সময় দর্শক হিসেবে উপস্থিত থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্দেশ্য করে নাট্যকর্মী ব্র্যান্ডন ভিক্টর ডিকসন বলেন, নতুন প্রশাসন সব জাতিগোষ্ঠীকে রক্ষা করবে না বলে তারা ভীত। তাদের আশা পেন্স এসব বুঝবেন এবং মার্কিন মূল্যবোধ রক্ষায় কাজ করবেন। তবে ডিকসনের এ বক্তব্যে ভীষণ চটেছেন ট্রাম্প। টুইটারে লিখেছেন, পেন্সের মতো একজন ভদ্রলোককে অসম্মান করায় তাদের ক্ষমা চাইতে হবে। ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে বিক্ষোভকে আমলে নিচ্ছেন না, বরং কোমর বেঁধে মন্ত্রিসভা গঠনের কাজ করছেন। শনিবার সারাদিন নিউ জার্সিতে পদপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির নাম প্রচারিত হবার পরপরই তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। একসময়কার ট্রাম্পের তীব্র সমালোচক মিট রমনির সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। গত মার্চে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের অযোগ্য উল্লেখ করে রমনি বলেছিলেন, পররাষ্ট্রনীতি বিষয়ে ট্রাম্প একেবারেই কাঁচা। তবে এবার বললেন ট্রাম্পের মন্ত্রিসভা কেমন হবে
তা দেখার অপেক্ষায় আছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভীর আলোচনা হয়েছে আমাদের। আমরা আমাদের নিজস্ব মতামত তুলে ধরেছি। নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছে। তার নতুন প্রশাসন কেমন হতে চলেছে তা দেখার অপেক্ষায় আছি। ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভার অন্তত 3টি পদে কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত ব্যক্তিরা স্থান পাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে মুসলিম অভিবাসী ছাড়াও কয়েকটি মুসলিম দেশে। অ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে সেই আলাবামার সিনেটর জেফ সেশনস একবার ইসলাম ধর্মকে বিষাক্ত মতাদর্শ বলে আখ্যায়িত করেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মনোনীত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিন মুসলিমদের তুলনা করেছিলেন ক্যান্সার রোগের সঙ্গে। আর সিআইএর প্রস্তাবিত ডিরেক্টর মাইক পম্পিও পুরনো মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এ তিনজন একসাথে মন্ত্রিসভায় ঠাঁই পেলে মুসলিমদের যথার্থই শঙ্কার কারণ আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পেরুর লিমায় চলছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক এর 24তম সম্মেলন। শনিবার 2 দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন পেরুর প্রেসিডেন্ট পাবলো কুজিনস্কি। উদ্বোধনের পরপরই সম্মেলনে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মুক্ত বাণিজ্য ও অর্থনীতির দেশ হিসেবে যে কোনো দেশের বিনিয়োগের জন্য চীনের বাজার অবারিত উল্লেখ করে জিনপিং বলেন, জোটের মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সবসময়ই আগ্রহী বেইজিং। উদ্বোধনের দিনেই সম্মেলনে যোগ দিয়ে জোটভুক্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের শীর্ষ নেতারা বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার পার্শ্ব বৈঠকে টিটিপিভুক্ত কানাডা ও মেক্সিকোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চীন বিরোধী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ণয় ও বর্তমান সম্পর্কের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে এবারের অ্যাপেক সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে যোগ দিয়ে তরুণদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনায়ও উঠে আসে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। গণতন্ত্র মানে সমঝোতা ও আপোষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার নাটকীয় কিছু ঘটলেও জনগণের রায়কে শ্রদ্ধা করি আমরা। চীন সহ পূর্ব এশিয়ার দেশ ও সামরিক জোট ন্যাটোর সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ক অব্যাহত থাকবে। ট্রাম্পের শাসনামলে পুরনো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা করছি। পশ্চিমা দেশগুলোকে যুদ্ধবাজ ও বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার মূল হোতা বলে মন্তব্য করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। শনিবার পেরুর লিমায় অ্যাপেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় পশ্চিমাদের কড়া সমালোচনা করেন তিনি। প্রথমবারের মতো পুতিনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নানা দিক আলোচনার পাশাপাশি দুতার্তে বলেন, সারা বিশ্বের খবরদারি করা পশ্চিমা দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধে ভয় পায় বলেই তুলনামূলক দুর্বল দেশগুলোতে যুদ্ধ বাধায়। অ্যাপেক সম্মেলনে ফিলিপিনো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সুযোগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, চলতি বছর দুই দেশের কূটনীতিক সম্পর্কের 4 দশক পূর্ণ হচ্ছে। রাশিয়া ফিলিপিন্স সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করেন দুতার্তে। এ বৈঠকে চীন ফিলিপিন্স বর্তমান সম্পর্ক আরও এগিয়ে নিতে সম্মত হন দুই নেতা। এদিকে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আগামী বছরের মে মাসে চীন সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পূর্বাঞ্চলের প্রায় 50টি এলাকা পুনর্দখলে ইরাকি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে আইএস জঙ্গিদের হটিয়ে মসুলের দক্ষিণাংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। কেন্দ্রীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, এ অভিযানে 950 আইএস জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে সেখানে আটকে পড়া 10,000-এর বেশি পরিবারকে উদ্ধার করা হয়েছে। চারিদিকে হামলা ও সংঘর্ষ, এর মধ্যেই শনিবার বাসিকায় দেখা যায় এক ভিন্ন চিত্র। গেল সপ্তাহে আইএস জঙ্গিদের পরাজিত করে বাসিকার নিয়ন্ত্রণ নেয়ার পর কুর্দি পেশমার্গা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ওই এলাকার নারীরা ঐতিহ্যবাহী মুখরোচক খাবার দিয়ে এক ভোজের আয়োজন করেন। সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশের। পেশমার্গা যোদ্ধাদের জন্য আমরা এই আয়োজন করেছি, যদিও তারা এর চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য। তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মুক্ত করেছে। আমরা পেশমার্গা যোদ্ধাদের পাশাপাশি কুর্দিস্তানের সরকার এবং যারা এই এলাকা মুক্ত করতে অংশ নিয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এখানকার নারীরা যারা আমাদের জন্য কষ্ট করে সব খাবার নিয়ে এসেছে, আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই। আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য।
এরই মধ্যে তুমুল সংঘর্ষের পর মসুলের দক্ষিণাংশের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান জানান, সেনাবাহিনী মসুলের দক্ষিণাংশের 1850 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। এ সময় 950 আইএস জঙ্গিকে হত্যার পাশাপাশি তাদের বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া এ অভিযানের সময় সেখানে আটকে পড়া 10,000-এর বেশি পরিবারকে উদ্ধার করা হয়েছে। একই দিন ইরাকের পশ্চিম রামাদি ও আবু সালমান সহ বেশ কয়েকটি এলাকায় ইরাকি বাহিনীর বিমান হামলায় প্রায় 250 আইএস হতাহত হয়েছে বলে জানায় ইরাকি নিরাপত্তা বাহিনী। ধ্বংস করা হয়েছে তাদের বেশ কিছু যানবাহন। তবে শিরকাতে আইএসের চোরাগোপ্তা হামলায় 5 জন শিয়া মিলিশিয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। মসুলের দক্ষিণাংশ মুক্ত হলেও এর পূর্বাঞ্চলের প্রায় 50টি এলাকা এখনও রয়ে গেছে আইএসের দখলে। আইএসের গাড়িবোমা ও আত্মঘাতী হামলার মধ্যেই তাহরির জেলার পর অন্য এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। সেখানে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। তাহরির জেলা মুক্ত করার পর আমরা কাহিরা জেলার দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া স্বাধীন এলাকাগুলোতেও লুকিয়ে থাকা আইএস জঙ্গিদের ধরতে তল্লাশি অব্যাহত রেখেছি। এদিকে আইএস ও ইরাকি বাহিনীর সংঘর্ষের মধ্যেই মসুলের কাছের সালাহুদ্দিন ও জাহরা এলাকায় আটকে পড়া বেসামরিক লোকজন পালিয়ে বাসিকার শরণার্থী শিবিরে যাওয়ার চেষ্টা করছে। শনিবার কুর্দি পেশমার্গা বাহিনীর সহায়তার আশায় বাসিকার কাছে ভিড় করেন তারা। এদিন তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোয় রুশ ও সরকারি বাহিনীর অব্যাহত ভারী বিমান হামলায় অন্তত 62 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী বিভিন্ন সংস্থা। শনিবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বিমান হামলা হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা। এদিকে আলেপ্পোয় একের পর এক হাসপাতালে বিমান হামলায় সেখানকার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। টানা বিমান হামলার কারণে বেশিরভাগ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে এবং অন্যান্যগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে। প্রায় 3 সপ্তাহের বিরতি দিয়ে গত মঙ্গলবার আবারও আলেপ্পোয় ভারী বিমান হামলা শুরু করে সিরীয় বাহিনী। এদিকে অবরুদ্ধ আলেপ্পো থেকে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীরা অন্তত 17 বাসিন্দাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বিদ্রোহী গোষ্ঠীর অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করায় তাদের হত্যা করা হয় বলে জানানো হয়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের দীর্ঘদিনের বন্ধু চাই সন সিল ও তার 2 সহযোগীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। রোববার রাজধানী সিউলের একজন প্রসিকিউটর একথা জানান। প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পক্ষে বিপক্ষে শনিবার সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের একদিন পর এ পদক্ষেপের ঘোষণা দিল দেশটির প্রসিকিউশন। স্বজনপ্রীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগের দাবিতে এদিন নতুন করে বিক্ষোভ শুরু করে পার্ক বিরোধীরা। এই সমাবেশে অংশ নেয় কয়েক লাখ মানুষ। 1980 সালের উত্তর কোরিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর পার্ক বিরোধী এ বিক্ষোভকে দেশটির সবচেয়ে বড় গণবিক্ষোভ হিসেবে আখ্যা দেওয়া হয়। প্রেসিডেন্ট পার্কের পদত্যাগের দাবিতে গেল 4 সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সামাজিক সংগঠন বেরসির প্রায় 40,000 সমর্থক। তারা দুর্নীতির অভিযোগ তুলে নাজিব রাজাকের পদত্যাগের পাশাপাশি তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এদিন সমাবেশকারীদের সঙ্গে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রাষ্ট্রীয় তহবিল 1MDB থেকে $350 কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব রাজাক। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ব্রেভ এর সাফল্যের পর আবারও নারীকেন্দ্রিক চরিত্রের গল্প নিয়ে হাজির ওয়াল্ট ডিজনি পিকচার্স। মুক্তির অপেক্ষায় নতুন অ্যানিমেশন ছবি মোয়ানা। ইসরায়েলের কারাগারে অন্তত 350 ফিলিস্তিনি শিশু বন্দী রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বেসরকারি সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব।
20 নভেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু দিবসের আগে শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় 2015 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা প্রায় 2000 ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 350 শিশু এখনও বন্দী রয়েছে। আর এদের মধ্যে বেশিরভাগ শিশুকে আটক করা হয়েছে জেরুজালেমের আল কুদস থেকে। সংস্থাটি আরও জানায়, আটক শিশুদের জিজ্ঞাসাবাদের সময় তাদের না খাইয়ে রাখা হয়। এর প্রেক্ষিতে ইসরায়েলি সেনাদের নির্যাতনের হাত থেকে ফিলিস্তিনি শিশুদের রক্ষায় ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের মর্টার হামলায় 4 শিশু নিহত হয়েছে। শনিবার নিয়ন্ত্রণ রেখার ওপারে কোটলি জেলায় ভারতীয় সেনারা এ হামলা চালায় বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই নিহতদের জানাজা সম্পন্ন হয়। এদিকে ভারতের ভারী গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলার কথা জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে পাকিস্তানি সেনাদের পক্ষ থেকেই প্রথমে হামলা চালানো হয় বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষীদের। আরব সাগরে পাকিস্তানি সেনাদের ভারতীয় সাবমেরিন শনাক্তের ঘটনার একদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ হামলার ঘটনা ঘটল। ভারত পাকিস্তান সীমান্ত রেখা অতিক্রম করে অনুপ্রবেশ করা একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়। সেনা কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বাখ চারকি সেক্টরের আগাহি পোস্টে স্থানীয় সময় বিকেলে একটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। ড্রোনটি নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 60 মিটার ভেতরে প্রবেশ করেছিল। তবে পাকিস্তানি সেনাদের গুলিতে ড্রোন ভূপাতিত হবার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। নিজস্ব গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের বাতিল হওয়া নোট বদলের জন্য শনিবার পুরো কর্মঘণ্টা বরাদ্দ রাখে ভারতীয় ব্যাংক কর্তৃপক্ষ। এতদিন দীর্ঘ লাইন আর প্রচণ্ড ভিড়ের কারণে যে বয়স্করা টাকা বদল করতে পারেননি, তাদেরকে সুযোগ দিতেই এ পদক্ষেপ নেয় ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন। এদিকে নোট বাতিল ও পর্যাপ্ত খুচরা টাকার অভাবে কৃষিপণ্যে দরপতনের প্রতিবাদে গুজরাটে বিক্ষোভ হয়েছে। আসন্ন বাজেটকে সামনে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের স্বার্থ সংরক্ষণের কথা জানায় কৃষকদের একটি প্রতিনিধি দল। গেল 8 নভেম্বর কালো টাকা ও জাল নোটের দৌরাত্ম্য বন্ধের কথা বলে 500 ও 1000 টাকার পুরনো নোট বাতিল করে সরকার। ব্রাজিলের রিও ডি জেনেরিওর পশ্চিমাঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবার সিদাদ ডি ডেউস এলাকায় পুলিশের অভিযানের সময় হেলিকপ্টারটি সহযোগিতা করছিল। অপরাধপ্রবণ ওই এলাকাটি সিটি অব গড নামেও পরিচিত। অপরাধী চক্রের গুলিতে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ফরেনসিক পরীক্ষার পরই বিধ্বস্ত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত হেলিকপ্টার ও আশপাশে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। দমকল কর্মীরা মরদেহ বের করে আনলেও নিহতদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গত কয়েকদিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে। 2010 সালে রিও ডি জেনেরিওতে মাদক বিরোধী অভিযান ব্যর্থ হওয়ার পর শহরটিতে সহিংসতা বেড়েছে। জঙ্গিবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে স্পেনের পুলিশ। শনিবার জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত অভিযোগে মরক্কান শহরে সন্দেহভাজন ওই 2 জনকে আটক করা হয়। তারা একজন মাদ্রিদের, অপরজন বার্সেলোনার অধিবাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইন্টারনেটের মাধ্যমে জনগণকে জঙ্গিবাদী কার্যকলাপে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগ্রহের চেষ্টা চালায়। জাতীয় নিরাপত্তা সংস্থা জানায়, 2015 সালে জঙ্গিরা প্যারিসে হামলার পর স্পেনের পুলিশ 163 ব্যক্তিকে জঙ্গিবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে আটক করে। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 5 মাওবাদী নিহত হয়েছে। শনিবার রাজ্যের নারায়ণপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওবাদীদের অবস্থান জানতে পেরে আবু জমার জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলিতে নিহত হয় 5 মাওবাদী। এ সময় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবার উদ্যোগে আয়োজিত প্রথম গ্লোবাল সামিটের দ্বিতীয় ও শেষ দিনের সেমিনার সম্পন্ন হয়েছে। রোববার সকাল থেকে কুয়ালালামপুরের বারজায়া হোটেলের বলরুমে 2 ভাগে বিভক্ত হয়ে 4টি সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে বাংলাদেশের বাণিজ্য, কৃষি, শিক্ষা,
স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ ও নিরাপত্তা, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের আইনজীবী তাহমিনা ওয়াটসন, এডুয়েড এর সিইও কাজী আহসান, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুল ইসলাম, জাপান কমিউনিটি ডেভেলপমেন্ট এর শেখ আলিমুজ্জামান, বাংলাদেশ চেম্বার অব কমার্স ডালাস এর মাসুদ চৌধুরী সহ আরও অনেকে। সেমিনারের সঞ্চালক ছিলেন মোহাম্মদ তাহসিন ও মোহাম্মদ কামাল। পরে সেমিনারের আলোচকেরা সংশ্লিষ্ট বিষয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী উদযাপনে পার্লামেন্টের ইন্দিরা লবিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শনিবার ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীর দিনে নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকারের 1966 থেকে 1977 এবং 1980 থেকে 1984 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1984 সালের 31 অক্টোবর দেহরক্ষীর হামলায় মৃত্যু হয় তার। অ্যানিমেশন ছবির পথিকৃৎ বলা হয়ে থাকে ওয়াল্ট ডিজনি পিকচার্সকে। আর অ্যানিমেশন ছবির ভক্তদের জন্য সুখবর, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত ডিজনি পিকচার্সের নতুন অ্যানিমেশন ছবি মোয়ানা। আর এর মধ্য দিয়ে ব্রেভ ছবির পর আবারও নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে অ্যানিমেশন ছবি নির্মাণ করেছে প্রযোজনা সংস্থাটি। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে ডিজনি পিকচার্সের নতুন ছবি মোয়ানা। 16 বছর বয়সী মেয়ে মোয়ানা, যে কিনা সবসময় সমুদ্রে ঘুরে বেড়াতে পছন্দ করে, সন্ধান করতে থাকে এমন একটি দ্বীপের যার ছবি সে কল্পনায় আঁকে। কাল্পনিক সেই দ্বীপের সন্ধানে তার সহযাত্রী হয় কিংবদন্তি অর্ধ ঈশ্বর মাউই। এমনই এক দুঃসাহসিক অভিযান আর মোয়ানার নতুন করে নিজেকে আবিষ্কারের গল্প নিয়ে ওয়াল্ট ডিজনি পিকচার্স এবার নির্মাণ করেছে নতুন অ্যানিমেশন ছবি মোয়ানা। ছবিটির সবচেয়ে বড় চমক, এতে মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা দ্য রক খ্যাত ডোয়েন জনসন। এছাড়াও ছবিটিতে আরো চমক হিসেবে থাকছে তার নিজ কণ্ঠে গাওয়া গান। ডোয়েন জনসন ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরো কণ্ঠ দিয়েছেন অলি ক্রাভালিও, জেমিন ক্লেমেন্ট, নিকোল শার্জিঙ্গার সহ আরো অনেকে। মোয়ানা ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রন ক্লেমেন্টস এবং জন মাস্কার। এছাড়াও ছবিটির মূল গল্পও তাদের। ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য মোয়ানা ছবিটি মুক্তি পাবে আগামী 23 নভেম্বর। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 107 জনের মৃত্যু, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান। মসুলের প্রায় 50টি এলাকা পুনর্দখলে ইরাকি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় অন্তত 61 বেসামরিক নাগরিক নিহত। এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম প্রচারের পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মিট রমনি, মন্ত্রিসভায় কট্টরপন্থীদের স্থান পাওয়ার আভাস। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।